এবার মার্কিন অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে মস্কোর সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগ। নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তে একমত কংগ্রেসের গোয়েন্দা কমিটি। মালয়েশিয়ায় উত্তর কোরীয়দের ভিসামুক্ত চলাচল বাতিল। ন্যাম হত্যাকাণ্ডে অভিযুক্ত উত্তর কোরীয়কে মুক্তি দিচ্ছে কুয়ালালামপুর। সিরিয়ায় ঐকমত্যের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ রাশিয়ার। পালমিরা পুনর্দখলের ঘোষণা সিরীয় সেনাবাহিনীর। এবং মসুলে আইএস বিরোধী অভিযানে সাফল্যের ধারা অব্যাহত রাখার দাবি যৌথ বাহিনীর। ইরাকে পরাজয় স্বীকার করে নিলেন জঙ্গি গোষ্ঠীটির প্রধান বাগদাদি। এবার ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের বিরুদ্ধে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে তার পদত্যাগের দাবি তুলেছেন ডেমোক্র্যাট নেতারা। এর মধ্যেই বিগত মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করতে সম্মত হয়েছে কংগ্রেস কমিটি। এদিকে কংগ্রেসে দেওয়া বক্তব্যে ট্রাম্প ভুল তথ্য দিয়েছেন বলে সমালোচনা করেছে মার্কিন গণমাধ্যম। কংগ্রেসের প্রথমবারের মতো ভাষণ দেওয়ার একদিন পর বুধবার রিপাবলিকান দলের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কংগ্রেসে আগামী কয়েকদিনের সম্ভাব্য আলোচ্য সূচি নিয়ে তাদের সঙ্গে ট্রাম্পের আলোচনা হয় বলে জানা গেছে। এদিকে যৌথ অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প একাধিক বিষয়ে মিথ্যা বলেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন অর্থনীতির জাগরণ শুরু হয়েছে এবং মাদক আসা উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে তথ্য দিয়েছেন তা সত্য নয় বলে জানিয়েছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। সব সমস্যার সমাধান ও কয়েক লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও ফাঁকা বলি বলে মনে করছেন মার্কিন নাগরিকদের অনেকেই। আমি ট্রাম্পের এসব আশ্বাসে নির্ভরতা খুঁজে পাচ্ছি না। তার তড়িঘড়ি বেশ কয়েকটি সিদ্ধান্তে দেশ জুড়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিতর্কিত প্রশাসন নিয়ে তিনি মার্কিনদের স্বপ্ন পূরণ করতে পারবেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আগের চেয়ে বেশি আশা জাগানিয়া, তবে সুনির্দিষ্ট কিছু পাইনি। তিনি অবকাঠামো উন্নয়নের কথা বলেছেন, কিভাবে করবেন তা বলেননি। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব নেওয়ার 1.5 মাস না পেরোলেও একের পর এক বিতর্কে জেরবার তার প্রশাসন। যে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগে বাধ্য হন, এবার রাশিয়ার সেই শীর্ষ কূটনীতিকের সঙ্গে ট্রাম্পের নিয়োগ দেওয়া অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের গোপন বৈঠকের তথ্য প্রকাশিত হয়েছে। বুধবার মার্কিন বিচার মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে গত বছর ওয়াশিংটনে অন্তত 2 বার গোপনে সাক্ষাৎ করেন জেফ সেশনস। কিন্তু সিনেটে মনোনয়ন অনুমোদনের শুনানিতে বিষয়টি বেমালুম চেপে যান তিনি। শপথ নিয়ে এভাবে মিথ্যা বলায় সেশনসের পদত্যাগ দাবি করেছেন ডেমোক্রেট নেতারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। বিগত নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে এফবিআই ও সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির চলমান তদন্তের মধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে আলাদা কমিটি গঠন করেছে কংগ্রেস। কমিটির সদস্যরা বিষয়টির খুঁটিনাটি খতিয়ে দেখবেন বলে বুধবার জানানো হয়। একই দিন কংগ্রেসের গোয়েন্দা বিষয়ক কমিটির চেয়ারম্যান জানান, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তাই কংগ্রেস কমিটিকে সহায়তা করার জন্য এ বিষয়ে আলাদা প্রসিকিউটরের প্রয়োজন নেই। রাশিয়া সরকারের সঙ্গে ট্রাম্পের প্রচারণা কমিটির কারো যোগাযোগের সুস্পষ্ট প্রমাণ এখনো আমরা পাইনি। তবে রাশিয়ার গণমাধ্যম যে নির্বাচনের কয়েক মাস আগে থেকে ট্রাম্প শিবিরকে সমর্থন করে ভুল তথ্য ছড়িয়েছে এমন প্রমাণ এরই মধ্যে পাওয়া গেছে। এদিকে মার্কিন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের রুশ সংশ্লিষ্টতার অভিযোগ ফাঁস করেছে। মার্কিন গণমাধ্যমের এমন খবর অস্বীকার করেছেন সংস্থাটির পরিচালক জেমস কমি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের পর সিরিয়ার শিক্ষার্থীরা এখন পাড়ি জমাচ্ছেন মেক্সিকোতে। তাদেরকে বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন মেক্সিকোবাসী। শিক্ষার্থীরাও বেশ উৎসাহিত হচ্ছেন এই সংবর্ধনা পেয়ে। কর্তৃপক্ষ জানায়, মেক্সিকোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে তারা। যুদ্ধ বিধ্বস্ত সিরীয় শিক্ষার্থীদের প্রতি অনেক আগে থেকে মেক্সিকো, ইতালি সহ বিভিন্ন দেশ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পর বর্তমানে দেশগুলোতে আসতে শুরু করেছেন তারা। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামের হত্যাকাণ্ডের জেরে মালয়েশিয়া সরকার তার দেশে উত্তর কোরীয়দের ভিসামুক্ত প্রবেশের সুবিধা প্রত্যাহার করে নিয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।
ন্যাম হত্যার পেছনে উত্তর কোরীয়রা জড়িত বলেই তিনি দাবি করেন। এদিকে ন্যাম হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে আটক এক উত্তর কোরীয় নাগরিককে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ। রি জং চল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণ না থাকায় শুক্রবার তাকে নিজ দেশে ফেরত পাঠানোর কথা রয়েছে। তবে অভিযুক্ত দূতাবাস কর্মকর্তা সহ আরো কয়েকজনকে ধরতে অভিযান অব্যাহত থাকবে। এদিকে ন্যাম হত্যায় বিষাক্ত রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়েছে বলে মালয়েশিয়ার দাবি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। বুধবার পিয়ংইয়ং এর পক্ষ থেকে জানানো হয়, মালয়েশিয়া যে পদ্ধতিতে ন্যামের শরীরে রাসায়নিক উপাদানের উপস্থিতি নির্ণয় করেছে তা অসম্পূর্ণ ও অযৌক্তিক। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ব্রেক্সিট প্রক্রিয়ার শুরুতেই হোঁচট খেল ব্রিটিশ সরকার। 30 লাখ ইউরোপীয়কে ব্রিটেনে থাকতে দেওয়ার পক্ষে ভোট দিল হাউস অব লর্ডস। জেনেভায় চলমান সিরিয়ার শান্তি আলোচনার বর্তমান পর্যায়ে দেশটির সকল দলের ঐকমত্যের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করতে সরকারের প্রতিনিধি দল প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্টুরা। এর মধ্যে আইএসের কাছ থেকে প্রাচীন নগরী পালমিরা পুনর্দখলে সেখানে প্রবেশ করেছে সিরীয় সেনারা। রুশ বিমান হামলা সহায়তার শহরের পশ্চিমাঞ্চলে একটি অংশ এরই মধ্যে পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানায় তারা। জেনেভায় চলমান শান্তি আলোচনার মধ্যেই বুধবার সন্ধ্যায় বিরোধী প্রতিনিধিদের সঙ্গে তাদের হোটেলে বৈঠক করেন জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্টুরা। বিরোধী প্রতিনিধি দলের প্রধান ইয়াহিয়া কুদমানি এবং শীর্ষ মধ্যস্থতাকারী নাসার আল হারিরি সহ বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে জাতিসংঘের দূতের প্রায় 2 ঘণ্টা আলোচনা হয় বলে জানিয়েছে গণমাধ্যম। বৈঠক শেষে মিস্টুরা বলেন, এটি কেবলমাত্র নিয়ম রক্ষার বা পদ্ধতিগত কোনো বৈঠক ছিল না। সিরিয়ার চলমান সংকট নিরসনে বিরোধী প্রতিনিধিদের সঙ্গে বাস্তবসম্মত আলোচনা হয়েছে বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের বিষয়ে প্রায় প্রতিটি আলোচ্য সূচি নিয়েই আমাদের মধ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনার ফলাফল নিয়ে আমরা আগামীকাল সরকারি প্রতিনিধিদের সঙ্গে বসব। আমরা দেখতে চাই সরকার আলোচ্য সূচির বিষয়গুলো নিয়ে কতটা বিস্তারিত আলোচনায় আগ্রহী। তবে আমি এটুকু বলতে পারি, আপাতত উভয় পক্ষই একটি রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়ে আলোচনায় আগ্রহী। এরপর বিরোধী প্রতিনিধিরা জানান, প্রথমবারের মতো সিরিয়ায় রাজনৈতিক সংস্কার বা অন্তর্বর্তী সরকারের বিষয়ে জাতিসংঘ দূতের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। তারা আরো জানান, জেনেভায় অন্তর্বর্তী সরকারের বিষয়ে আলোচনার জন্য সরকার পক্ষ প্রস্তুত বলে তাদেরকে জানিয়েছেন জাতিসংঘ দূত। আমরা দেখতে পাচ্ছি যতই দিন যাচ্ছে ততই রাজনৈতিক সংস্কারের বিষয়টি আলোচনার টেবিলে প্রাধান্য পাচ্ছে। রাশিয়ার চাপে এই মুহূর্তে সিরিয়ার সরকারও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনায় সম্মত হয়েছে। তবে এটি একটি সময় সাপেক্ষ বিষয়, আর এ নিয়ে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। প্রাথমিকভাবে একে শান্তি আলোচনার অগ্রগতি হিসেবেই দেখছি আমরা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও জানিয়েছেন, সিরিয়ার প্রধান দুই পক্ষ, সরকার ও বিরোধীরা রাজনৈতিক সংস্কার বা একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে। জেনেভায় চলমান শান্তি আলোচনায় এ মুহূর্তে এ বিষয়টি প্রধান আলোচ্যসূচি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আস্তানা আলোচনার ফলাফলকে ভিত্তি হিসেবে নিয়েই জেনেভা শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়া উচিত। আর এর প্রধান আর একমাত্র আলোচ্যসূচি হওয়া উচিত রাজনৈতিক সংস্কারের বিষয়টি। আশা করছি উভয় পক্ষই আলোচনার টেবিলে থাকবেন এবং আলোচনা যাতে মাঝপথে ভেঙে না যায় সে ব্যাপারে সচেষ্ট থাকবেন। সিরিয়ার সংকট সমাধানে এ অগ্রগতির মধ্যেই আইএসের দখলে থাকা দেশটির প্রাচীন ঐতিহ্যের নিদর্শন হিসেবে খ্যাত পালমিরা নগরী পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে সিরীয় সেনারা। বুধবার ব্যাপক সংঘর্ষের পর শহরটির পশ্চিমাঞ্চলেও একটি প্রাচীন দুর্গ পুনরুদ্ধার করতে সক্ষম হয় তারা। অভিযানে বিমান হামলার মাধ্যমে সিরিয় বাহিনীকে সহায়তা করে রুশ বাহিনী। 2015 সালের মে মাসে প্রাচীন এই নগরীটি দখল করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় আইএস। এরপর গেল বছরের মার্চে রুশ বাহিনীর সহায়তায় সরকারি বাহিনী শহরটি পুনরুদ্ধার করলেও ডিসেম্বর মাসে আবার তা আইএস দখল করে নেয়। এরপর থেকেই জঙ্গি গোষ্ঠীটির নিয়ন্ত্রণে রয়েছে পালমিরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আলেপ্পো যুদ্ধে সিরিয়ার সরকারি বাহিনী এবং বিদ্রোহী পক্ষ উভয়ের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে জাতিসংঘ। বুধবার আলেপ্পো অভিযান নিয়ে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে কথা জানায় সংস্থাটি। এতে বলা হয়, অভিযান চলাকালে সিরিয়ার সরকারি এবং রুশ বাহিনী উভয়ই ইচ্ছাকৃতভাবে জাতিসংঘের ত্রাণবহরে বিমান হামলা চালায়। এছাড়াও আবাসিক এলাকায় বেসামরিক নাগরিকদের উপর অব্যাহতভাবে বিমান থেকে গোলা, গুচ্ছ বোমা এবং ব্যারেল বোমা নিক্ষেপেরও অভিযোগ আনা হয় সরকারের বিরুদ্ধে। তবে রুশ বাহিনী নাকি সরকারি বাহিনী কারা এসব হামলা চালিয়েছে
সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি সংস্থাটি। অন্যদিকে বিদ্রোহীদের বিরুদ্ধে আলেপ্পোর পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের নিয়ে জোরপূর্বক মানব ঢাল তৈরির অভিযোগ আনা হয় ওই প্রতিবেদনে। এদিকে ত্রাণবহরে হামলা সহ আলেপ্পোয় সব ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মসুলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাশাপাশি উত্তরেও আইএস বিরোধী কড়া অভিযানে নেমেছে যৌথ বাহিনী। এর মধ্যে অধিকাংশ এলাকা নিজেদের দখলে এলেও বাকি অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছেন অন্তত 1 লাখ যোদ্ধা। ইরাকি বাহিনীকে শক্তিশালী করতে নিজেদের সেনা পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি এক বিবৃতিতে ইরাকে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে। আরবীয় যোদ্ধাদের দেশে ফিরে যেতে অথবা আত্মঘাতী হামলা চালিয়ে নিজেদের বিস্ফোরিত করার নির্দেশ দিয়েছেন তিনি। ইরাকের মসুল পুনর্দখলে যৌথ বাহিনীর অভিযানের মুখে এরই মধ্যে শহরটির আশেপাশের অঞ্চল থেকে পালাতে শুরু করেছে সেখানকার বেসামরিক নাগরিক। বেশিরভাগ মানুষ সরকার নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় নিলেও আইএসের হুমকির মুখে অনেকেই বাধ্য হচ্ছেন জঙ্গি অধ্যুষিত এলাকায় সরে যেতে। জাতিসংঘের তথ্য মতে গত 5 মাসে মসুল ও এর আশেপাশ থেকে বাস্তুচ্যুত হয়েছে 1,75,000 মানুষ। বেঁচে থাকাকেই বড় করে দেখছেন তারা। আমাদের করুণ পরিস্থিতি ভাষায় প্রকাশ করা সম্ভব না, তবে এই অশান্তি শেষ একদিন হবেই। একটু পর পর বিমান হামলা, গোলাগুলি, প্রতিনিয়তই মৃত্যু ভয় থাকে। পালানো ছাড়া কোনো পথই নেই। মসুলের পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শেষে এবার দক্ষিণাঞ্চলে আইএসের বেশ কয়েকটি ঘাঁটি দখলের কথা জানিয়েছে যৌথ বাহিনী। উত্তরাঞ্চলে এখনো জঙ্গিদের অন্তত 7,000 সদস্য রয়েছে এমন ধারণা থেকে তাদের ঘায়েল করতে ওই অঞ্চলে সরকারি বাহিনীর পাশাপাশি কড়া অবস্থান নিয়েছে কুর্দি পেশমার্গা বাহিনী ও শিয়া আধা সামরিক বাহিনীর অন্তত 1 লাখ সদস্য। এরই মধ্যে উত্তরাঞ্চলের অর্ধেক এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানান দেশটির কাউন্টার টেররিজম সার্ভিসের প্রধান মান আল সাদি। জঙ্গিরা যেন কোনো অঞ্চলে আর আধিপত্য বিস্তার করতে না পারে সেজন্য আমরা তৎপর আছি। জঙ্গিরা এখানে বিশাল পরিসরে পরীক্ষা খননের পাশাপাশি সুড়ঙ্গ নির্মাণ করেছে, কিন্তু এখন সব আমাদের দখলে। মসুলের পশ্চিমাঞ্চল থেকে জঙ্গিদের হঠাতে নিজেদের সেনাবাহিনী পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুদিন আগেই তারা বিতর্কিত নিষেধাজ্ঞার নতুন তালিকা থেকে ইরাকের নাম প্রত্যাহার করে নেয়। ট্রাম্প প্রশাসনের আইএস বিরোধী কড়া অবস্থানের অংশ হিসেবে এই সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মার্কিন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড। ইরাকি বাহিনী মসুলের যত কাছাকাছি অগ্রসর হবে, লড়াই ততই প্রবল হবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেনারা এই অভিযানে অংশ নিতে পিছপা হবে না। অভিযানে যোগ দেওয়ার বিষয়ে আমরা তুরস্কের সঙ্গেও কথা বলছি। এদিকে আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি ইরাকে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছেন। ইরাকি সংবাদ মাধ্যমের বরাতে এই খবর জানায় ডেইলি মেইল। আইএসের স্বঘোষিত এই খলিফা বিদায়ী ভাষণ শীর্ষক এক বিবৃতিতে তার অনুগত আরবীয় যোদ্ধাদের নিজ দেশে ফিরে যেতে অথবা আত্মঘাতী হামলা চালিয়ে নিজেদের বিস্ফোরণ করার নির্দেশ দেন। মসুলে আইএস নেতা ও যোদ্ধাদের মধ্যে এই বিবৃতি বিতরণ করা হয়েছে বলে জানায় গণমাধ্যম। 2014 সালে মসুল দখল করেই খিলাফত ঘোষণা করেছিলেন এই আইএস নেতা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। চীনে রক্ত বন্যা বয়ে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। দেশটির সংখ্যালঘু উইঘুর সম্প্রদায় থেকে আইএসে যোগ দেওয়া সদস্যরা চীনে ফিরে তাদের প্রতিশোধ নেবে বলে জানায় সাইট ইন্টেলিজেন্স। অনলাইনে প্রকাশ করা 30 মিনিটের একটি ভিডিওতে এই হুমকি দেয়া হয়। সেখানে বলা হয়, নিপীড়িতদের হয়ে প্রতিশোধ নিতে তারা এসেছে। রক্তের বন্যা বইয়ে দিয়ে অস্ত্রের ভাষায় সবকিছুর হিসাব নেওয়া হবে। ভিডিওটি পশ্চিম ইরাকের একটি এলাকা থেকে ধারণ করা হয়েছে বলে জানানো হয়। চীনের বিরুদ্ধে আইএসএস এর এটি প্রথম সরাসরি হুমকি। দেশটির পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের লোকের বসবাস বেশি। সম্প্রতি সেখানে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে, যার পিছনে উইঘুর সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদীদের হাত রয়েছে বলে মনে করে দেশটির সরকার। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় 16 জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার রাজধানী কাবুলের পুলিশ সদর দফতর সহ কয়েকটি স্থানে পরপর বোমা হামলা চালানো হয়। এতে আহত হয়েছে আরও অন্তত 50 জন। পুলিশ সদর দফতরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 35 জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার জন্য তালেবানকে দায়ী করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিম তীরের ওরফা শহরে ফিলিস্তিনিদের ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে বসতি স্থাপন করা অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার এই উচ্ছেদ অভিযানের সময় সেখানকার কয়েক হাজার বাসিন্দা বিক্ষোভ করে। এই বিক্ষোভ উপেক্ষা করে বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সম্প্রতি তেল আবিব পশ্চিম তীরে আরও 6,000 ইহুদি বসতি স্থাপনের অনুমতি দেয়। সরকারিভাবে
এসব স্থাপনা নির্মাণ করতে গত কয়েক সপ্তাহ ধরে অবৈধ দখলে থাকা ফিলিস্তিনি ভূমি উদ্ধারে তৎপর হয় ইসরায়েল। বর্তমানে ফিলিস্তিনিদের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে স্থাপন করা বসতিতে 5.5 লাখেরও বেশি ইহুদি বসবাস করছে। শিশু অধিকার লঙ্ঘনের দায়ে সৌদি আরব ও ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শিশু অধিকার ও সংঘাত বিরোধী কয়েকটি সংস্থা। বুধবার পর্যবেক্ষণ সংস্থাগুলোর প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে এ দাবি জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে সৌদি সরকারের নৃশংস আক্রমণ পরিষ্কারভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। একইভাবে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা সব ধরনের বর্বরতাকে হার মানিয়েছে বলে উল্লেখ করা হয়। এসব হামলায় শিশু অধিকার মারাত্মকভাবে লঙ্ঘন হওয়ায় দেশ দুটিকে কালো তালিকাভুক্ত করার দাবি জানায় সংস্থাগুলো। মাসব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে ইন্দোনেশিয়ায় গেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। বুধবার মালয়েশিয়া সফর শেষে ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করে তাকে বহনকারী বিমান। সেখানে বাদশাহ সালমানকে উষ্ণ অভ্যর্থনা জানান ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকো উইদোদো। দীর্ঘ প্রায় 5 দশক পর কোন সৌদি বাদশাহ সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় গেলেন। গত 26 ফেব্রুয়ারি এশিয়া সফর শুরু করেন সৌদি বাদশাহ সালমান। দুটি ব্যক্তিগত গাড়ি, দুটি লিফট, 459 টন মালামাল এবং প্রায় 1,500 সফর সঙ্গী সহ তার বিলাসবহুল সফরকে ঘিরে এরই মধ্যে ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। দেশটিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওসামা মোহাম্মদ আবদুল্লাহ আল শুয়াইবি জানান, বাদশাহ সালমানের এ সফরে জঙ্গি গোষ্ঠী আইএসএস সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা ও বিভিন্ন বিষয়ে অন্তত 10টি চুক্তি হতে পারে। সৌদি বাদশাহ এ সফরে ব্রুনাই, জাপান, চীন, মালদ্বীপ ও জর্ডানে যাবেন বলে কথা রয়েছে। ফিলিপিন্সে আবারও প্রকাশ্যে মাদক বিক্রি ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। বুধবার ম্যানিলায় 2 মাদক ব্যবসায়ীকে পুলিশ গুলি করে হত্যা করে বলে রয়টার্সের খবরে জানা গেছে। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মাদক বিরোধী অভিযান থেকে পুলিশকে প্রত্যাহার করে নেয়ার 1 মাসের মধ্যেই ফিলিস্তিনের রাস্তায় মাদক বিক্রি বেড়ে গেছে। মঙ্গলবার এই অভিযানে পুলিশকে আবারও মাঠে নামার আহ্বান জানান দুতার্তে। গত বছরের জুনে প্রেসিডেন্ট দুতার্তে দায়িত্ব গ্রহণের পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী সাঁড়াশি অভিযানে মাদক সংশ্লিষ্ট প্রায় 8,000 মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। আর সেই সাথে সাথে আমাদের শিক্ষক, অভিভাবক এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন বিভিন্ন স্তরে, যারা একটু সচ্ছল ব্যক্তি আছেন, সকলকেই আমি আহ্বান জানাবো। প্রত্যেক এলাকার যারা এলাকাবাসী তাদেরকে আহ্বান জানাবো যে এই খেলাধুলার প্রতি আমাদের ছেলেমেয়েরা আজকে যেভাবে মনোনিবেশ করেছে তাদের আরো উৎসাহিত করতে হবে এবং সব ধরনের সহযোগিতা স্কুলগুলি যদি যাতে পায় সেই ব্যবস্থা তারা করবেন। আমি যারা আজকে বিজয়ী এবং যারা খেলাধুলা অংশগ্রহণ করেছেন সর্বস্তরের সকলকেই আমি অভিনন্দন জানাই এবং আমি চাই যে প্রতি বছরই যেন এভাবে খেলাধুলায় একটা নতুন নতুন স্কুল পারদর্শিতা দেখাবে আর তাদের হাতে যেন আমরা আমাদের এই পুরস্কার তুলে দিতে পারি। আমি আমার ছোট্ট সোনামণি যারা এই দীর্ঘদিন খেলাধুলায় প্রতিযোগিতা অংশ নিয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, আর আজকে এই মাঠে যারা জয়ী হয়েছে তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা রানার্স আপ হয়েছে তাদের অভিনন্দন জানাই। সকলকে আমি দোয়া করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আরো সুন্দরভাবে তোমরা খেলাধুলা করবে, সেইটুকুই আমার চাওয়া। আর তাছাড়া অভিভাবক, শিক্ষক এবং আমাদের প্রাথমিক শিক্ষক মন্ত্রণালয় সকলকে, যারা এই খেলার সঙ্গে জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, মৃত স্বজনের সঙ্গেও সেলফি তোলা ও কথা বলা যাবে। ব্যতিক্রমী এই প্রযুক্তি নিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার ভিজুয়াল গ্রাফিক্স প্রতিষ্ঠান এলরোয়েস।
ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলেও ব্রিটেনে বসবাসরত 30 লাখেরও বেশি ইউরোপীয়দের যুক্তরাজ্যে থাকার পক্ষে ভোট দিয়েছে হাউস অব লর্ডস। ব্রেক্সিটের পর পার্লামেন্টে বিল পাশের মাধ্যমে ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরুতেই হোঁচট খেল দেশটির সরকার। প্রধানমন্ত্রী থেরেসা মে জানান তিনি ব্রিটেনে থাকা ইউরোপীয়দের আশ্বস্ত করতে চান, কিন্তু একই সঙ্গে ইউরোপের দেশগুলোতে থাকা ব্রিটিশদেরও একই ধরনের সুরক্ষা পাওয়া উচিত বলেও জানান তিনি। ব্রেক্সিট বাস্তবায়নে আগামী মাসে ইইউর সঙ্গে আলোচনা শুরু করতে লিসবন চুক্তির 50 ধারা প্রয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট আলোচনা শুরু করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ফাস্টফুড শিল্পে অভিবাসীদের বিশেষ ভিসা সেবা প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির অভিবাসন মন্ত্রী পিটার ডুটন বুধবার এই সিদ্ধান্তের কথা জানান। দেশটির সম্ভাবনাময় এই শিল্পে বহু জনবল প্রয়োজন হওয়ায় কর্তৃপক্ষ এতদিন অভিবাসীদের বড় পরিসরে ভিসার অনুমোদন দিলেও এবার নিজ দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নীতিটি পরিবর্তন করা হলো। চাকরির ক্ষেত্রে এবার সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে অস্ট্রেলীয় তরুণদের। 2012 সাল থেকে এ পর্যন্ত শুধু ফাস্টফুড শিল্পের জন্য প্রায় 500 ভিনদেশি ভিসার আবেদন মঞ্জুর করে অস্ট্রেলিয়া। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছরের প্রথম 9 মাসে দেশটিতে ব্যবসায়িক ভিসার আওতায় প্রায় 96,000 অভিবাসী অস্ট্রেলিয়ায় যায়। 2015 সালে যা 1 লাখ ছাড়িয়েছিল। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ জনবল নিয়োগ দেওয়ার লক্ষ্যে পরিবারসহ 4 বছর মেয়াদী এই ভিসা দেয়া হতো। মেক্সিকোর জনপ্রিয় পর্যটন এলাকা ভেরাক্রুজ থেকে অজ্ঞাত পরিচয়ের 11 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 9 জন পুরুষ ও 2 জন নারী। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় বুধবার ভেরাক্রুজের জালাপায় একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সেটি চুরি যাওয়া কোনো গাড়ি ছিল। মৃতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এরই মধ্যে নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ফ্রান্সের মধ্য ডানপন্থী রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্রাঁসোয়া ফিয়োঁর বিরুদ্ধে আনা অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ উপেক্ষা করে নির্বাচনে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি। অভিযোগ রয়েছে ফিয়োঁ তার স্ত্রী কাজ না করেই কয়েক বছর ধরে সরকারি বেতন ভোগ করছেন। এরই জেরে বুধবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের জন্য সমন জারি করা হয়েছে এবং 15 মার্চের মধ্যে আদালতে বিচারকের সামনে হাজির হতে বলা হয়। তবে একে রাজনৈতিক ষড়যন্ত্র উল্লেখ করে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর পাশাপাশি এক বক্তব্যে ফিয়োঁ বলেন কেবল জনগণই তার ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা রয়েছে। তুরস্কে আটক জার্মান সাংবাদিককে মুক্ত করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বুধবার দক্ষিণ জার্মানে আয়োজিত এক অনুষ্ঠানে খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন সদস্যদের তিনি একথা বলেন। 27 ফেব্রুয়ারি সন্ত্রাস বাহিনীকে সহায়তা এবং জনগণের মধ্যে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে জার্মান এবং তুরস্কের দ্বৈত নাগরিক সাংবাদিক ডেনিস উসেলকে আটক করে তুরস্ক। অ্যাঙ্গেলা মার্কেল জানান ডেনিসকে মুক্ত করতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করে যাবে জার্মান সরকার। এদিকে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বৃহস্পতিবার তুরস্কের আইনমন্ত্রী জার্মানিতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এ সময় তুরস্কের আইনমন্ত্রীর সঙ্গে ডেনিস উসেলকে মুক্তি দেওয়ার বিষয়ে আলাপ হবে। শান্তি চুক্তির অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী রিভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া বা ফার্ক বিদ্রোহীরা। স্থানীয় গণমাধ্যম জানায় বুধবার জাতিসংঘের তত্ত্বাবধানে বিদ্রোহীরা অস্ত্র জমা দিতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে ফার্কের সঙ্গে দেশটির সরকারের 50 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে সমাপ্তি ঘটতে যাচ্ছে। ঐতিহাসিক এই শান্তি চুক্তি সইয়ে গুরুত্বপূর্ণ অবদানের কারণে গত অক্টোবরে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইলিনয়, মিজৌরি ও আরকানসাসে টর্নেডোর আঘাতে অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হন ইলিনয়ের শিকাগো ও মিজৌরির পেরিভিলের অধিবাসীরা। ঝড়ের কারণে অসংখ্য গাছপালা ভেঙে পড়ায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাজ্যের অন্তত 40,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সড়ক মহাসড়কে পড়ে থাকা গাছপালার কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। জনজীবন স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কয়েকটি উদ্ধারকারী দল। টানা 1 মাস ধরে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পেরুতে এ পর্যন্ত অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়
টানা বৃষ্টিপাতের প্রভাবে বুধবার লিমার একটি গুরুত্বপূর্ণ সড়ক ধসে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। বিপাকে পড়ে স্থানীয় অধিবাসীরা। এছাড়া গেল 1 মাসের বন্যায় তলিয়ে গেছে পিউরা, পুনো ও রাজধানী লিমা সহ প্রায় 24টি এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট। গৃহহীন হয়ে পড়েছে 2.5 লাখেরও বেশি মানুষ। দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকর্মীরা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডে 3 জন নিহত হয়েছেন। বুধবার এই অগ্নিকাণ্ডে নিহত 3 জনের 2 জন পুরুষ এবং 1 জন নারী। 2002 সালে কারখানাটি পরিত্যক্ত ঘোষণার পর সেখানে উদ্বাস্তু মানুষজন বসবাস করত। পুলিশ জানায় আগুন লাগার কারণ অনুসন্ধানে অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ দল কাজ করছে। এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। ব্রাজিলের সাও পাওলো শহরে আগুন লেগে অর্ধশত ঘরবাড়ি পুড়ে গেছে। স্থানীয় সময় বুধবার শহরটির ফ্যাভোলা এলাকার একটি বস্তিতে আগুন লাগে। এই ঘটনায় একজন অগ্নিদগ্ধ হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। হতাহতের আর কোনো খবর পাওয়া না গেলেও গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। আদালতের রায়ে ভারতের তামিলনাড়ুতে কোমল পানীয় পেপসি ও কোকাকোলা নিষিদ্ধ করার উদ্যোগ আটকে গেল। কোমল পানীয় উৎপাদনে প্রতিষ্ঠানটি তামিরাপারানি নদীর পানি ব্যবহার করতে পারবে বলে রায় দেন মাদ্রাজ হাইকোর্ট। এর আগে দেশটির শীর্ষ দুটি ব্যবসায়ী সমিতি রাজ্যটিতে পেপসি ও কোকাকোলা নিষিদ্ধ ঘোষণা করে। এর পরদিনই বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্টের রায়ে তাদের নিষেধাজ্ঞা আটকে গেল। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, পেপসি ও কোকাকোলা তৈরির কারখানাগুলো নদী থেকে প্রচুর পরিমাণে পানি তোলার ফলে খরার মৌসুমে চাষাবাদের জন্য পানির অভাবে পড়েন কৃষকরা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দীর্ঘ 7 মাস বন্ধের পর স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। গত গ্রীষ্মের পর টানা অস্থিরতা ও শীতের ছুটি শেষে বুধবার রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। পাশাপাশি অভিভাবকদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। গত বছরের 8 জুলাই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানের মৃত্যুর পর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় প্রায় 100 মানুষ নিহত ও 6000-এরও বেশি মানুষ আহত হন। মার্কিন নির্মাতা জর্জ লুকাস নিজের আর্ট মিউজিয়ামের জন্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়াকে বেছে নিয়েছেন। লস অ্যাঞ্জেলস শহরের ডাউনটাউনের এক্সপোজিশন পার্কে নির্মাণ করা হবে লুকাস মিউজিয়াম অব ন্যারেটিভ আর্ট নামের এই জাদুঘর। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে $100 কোটি। সেখানে ঠাঁই পাবে তার সংগৃহীত প্রায় 10,000 চিত্রকর্ম। লুকাসের ন্যারেটিভ মিউজিয়াম তৈরির প্রকল্প গত বছর ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো থেকে সরিয়ে আনার পর এবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তার নির্মাণের বিষয়ে চূড়ান্ত হয়েছে। শহরের মেয়র এরিক গার্সেটি বিষয়টি নিশ্চিত করেছেন। এই মিউজিয়ামকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে শিল্পপ্রেমীদের জন্য শ্রেষ্ঠ উপহার হিসেবে বর্ণনা করেছেন তিনি। মিউজিয়াম তৈরির জন্য বেছে নেওয়া জায়গাটি ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়ার খুব কাছাকাছি। এখানেই ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন লুকাস। এমনকি স্টিভেন স্পিলবার্গের মতো নির্মাতাদের সঙ্গেও এখানেই প্রথম দেখা হয়েছিল তার। মিউজিয়ামের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, বেশি সংখ্যক মানুষের অন্তর্ভুক্তি, বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থী ও চলচ্চিত্র অধ্যয়নের মতো বিষয়গুলো মাথায় রেখেই লস অ্যাঞ্জেলেস শহরকে বেছে নিয়েছেন তারা। $100 কোটি সম্ভাব্য ব্যয়ের পুরোটা অর্থায়ন করবেন লুকাস নিজেই। নির্মিতব্য এই আর্ট মিউজিয়ামে লুকাসের সংগৃহীত প্রায় 10,000 চিত্রকর্ম ঠাঁই পাবে, যার বেশিরভাগই 19 শতকের ধ্রুপদী ঘরানার চিত্রকর্ম। পাশাপাশি মিউজিয়ামের একটি বড় অংশ জুড়ে থাকবে স্টার ওয়ার্সের বিভিন্ন দৃশ্যের চিত্র ও ডিজিটাল ফরম্যাটের উপস্থাপন। ছোট ছোট গল্পের মাধ্যমে মানুষের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে দর্শনার্থীদের। শুধু শিল্পের নান্দনিক উপস্থাপনাই নয়, 2,75,000 বর্গফুটের এই জাদুঘরটিতে অন্তত 1000 লোকের কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা। 2020 সালে জাদুঘরটি চালু হবে বলে আশা করা হচ্ছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। বিশ্বের অন্যতম আকর্ষণীয় প্রযুক্তি মেলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শেষ হচ্ছে আজ। বার্সেলোনায় আয়োজিত 4 দিন ব্যাপী এই মেলায় সর্বাধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি প্রদর্শন করে 2200 প্রতিষ্ঠান। এই আয়োজনে বেশিরভাগ দর্শকের নজর কেড়েছে আগামী দিনের সম্ভাব্য 5G প্রযুক্তি।
দেখে মনে হতে পারে কোনো 3D হলে মুভি দেখছেন এসব দর্শনার্থী। আসলে মোবাইল প্রযুক্তির বিশ্ব সম্মেলনে এসেছেন এরা, যেখানে স্যামসাং এর একটি বিনোদন কর্নারে অত্যাধুনিক মডেলের গিয়ার ভিআর হেডসেট পরে উপভোগ করছেন স্কুবা ডাইভিং, রোলার স্কেটিং এর মতো আনন্দ। এছাড়া এখানে প্রদর্শন করা হচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির বহুমুখী ব্যবহার ও পণ্যের ধারণা। অন্য সব কিছুকে পেছনে ফেলে 5G'র প্রতি দর্শকদের আগ্রহ দেখা যায় সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন এ প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনেও বিভিন্ন কাজে লাগবে। অত্যাধুনিক অস্ত্রের দখল নিতে সারা বিশ্বে যে ধরনের প্রতিযোগিতা দেখা যায়, অনেকটা তেমনই ঘটতে যাচ্ছে 5G প্রযুক্তির ক্ষেত্রে। চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, ইউরোপ সবারই লক্ষ্য প্রথমে তাদের দেশে 5G'র যাত্রা শুরু হোক। এমন নয় যে এটি নিয়ে আপনি চলতে পারবেন, আপনার স্মার্টফোনে পাওয়ার আগেই 5G প্রযুক্তি চলে আসবে। তবে 2019-20 সালের দিকে নিশ্চিতভাবে কোনো যন্ত্রাংশ তৈরি হবে। ডায়াবেটিক রোগীর রক্তের শর্করা পর্যবেক্ষণ করার মতো মানুষের চিকিৎসায় লাগে এমন অনেক মোবাইল অ্যাপসও স্থান পেয়েছে প্রদর্শনীতে। আমরা এখানে দেখাচ্ছি যে আজকাল কিভাবে যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ব্যবসা ও পণ্যের ধরনে পরিবর্তন আনছে, কিভাবে স্মার্টফোন ও ট্যাবলেটের কাটতি বেড়েছে। গাড়িতে, শিল্পে, ভোক্তা পর্যায়ে বিভিন্ন জায়গায় এখন এ ধরনের প্রযুক্তির ব্যবহার কিভাবে হচ্ছে এই প্রদর্শনীতে তার সব জানতে পারবেন। নির্ভুলভাবে বন্য প্রাণীর বিচরণ পর্যবেক্ষণ করতে পারে এমন প্রযুক্তিও এ প্রদর্শনীতে নিয়ে এসেছে জিএসএমএ নামে একটি প্রতিষ্ঠান। হরিপদ সাহা, সময় সংবাদ। এতদিন মৃত মানুষের সঙ্গে কথা বলার বিষয়টি ছিল শুধুমাত্র ভৌতিক কল্পকাহিনীর অংশ। তবে সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার এলরোয়েজ নামের একটি ভিজুয়াল গ্রাফিক্স প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির গবেষকরা এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যার মাধ্যমে যে কেউ চাইলেই একজন মৃত ব্যক্তিকে ত্রিমাত্রিক অবয়বে দেখতে পারবেন, কথাও বলতে পারবেন, এমনকি সেলফি তুলতেও কোনো বাধা নেই। তবে এই প্রক্রিয়ার বিস্তারিত এখনো জানানো হয়নি। অ্যাপটি বাজারে ছাড়তে আরও সময়ের প্রয়োজন বলে জানান এলরোয়েজের প্রধান ইউন জেন লিম। বিবিসিকে তিনি বলেন, আজ যেসব প্রযুক্তি আমরা ব্যবহার করছি একসময় সেগুলো আশ্চর্য ও অসম্ভব ছিল। আন্তর্জাতিক সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার মার্কিন অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে মস্কোর সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগ। নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তে একমত কংগ্রেসের গোয়েন্দা কমিটি। মালয়েশিয়ায় উত্তর কোরীয়দের ভিসামুক্ত চলাচল বাতিল। নাম হত্যাকাণ্ডে অভিযুক্ত উত্তর কোরীয়কে মুক্তি দিচ্ছে কুয়ালালামপুর। সিরিয়ায় ঐকমত্যের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ রাশিয়ার। পালমিরা পুনর্দখলের ঘোষণা সিরীয় সেনাবাহিনীর। এবং মসুলে আইএস বিরোধী অভিযানে সাফল্যের ধারা অব্যাহত রাখার দাবি যৌথ বাহিনীর। ইরাকে পরাজয় স্বীকার করে নিলেন জঙ্গি গোষ্ঠীটির প্রধান বাগদাদি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।